ক্রিয়াপদ। আজকের ক্লাস আমাদের পঞ্চম পর্বের ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ক্রিয়াপদ বলতে কি বুঝি? বাংলা ব্যাকরণে 5টা পদের মধ্যে আমাদের 3টে পদ শেষ করেছি। এখন ক্রিয়া আছে, ক্রিয়া নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝি? যে পদ দ্বারা কোনো কাজ বুঝাবে তাকে ক্রিয়াপদ বলে। তাহলে তোমরা লেখো, যে পদ দ্বারা কোনো কাজ বুঝায় তাকে ক্রিয়াপদ বলে, অথবা যে পদ দ্বারা বাক্যে সম্পাদিত হয়, বাক্য সম্পাদিত হয়, একটা সার্থক বাক্যই আমরা ক্রিয়া বলো। সেখানে দেখা যায় অনেক সময় আমরা বলে থাকি যে ক্রিয়া বাক্যের প্রাণ, ক্রিয়া ছাড়াও বাক্য গঠিত হয়। ক্রিয়া ছাড়া বাক্য গঠিত হলে তাকে বলা অনুক্ত ক্রিয়া। অনেক সময় দেখা যায় ক্রিয়া ছাড়া বাক্য গঠিত হয়। যেমন ইনি আমার ভাই, একে অনুক্ত ক্রিয়া বলে। সেখানে দেখা যায় অনেক সময় ক্রিয়া বাক্যের প্রাণ যদি ক্রিয়া হয়, সেখানে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু বাক্য আছে, বা কিছু কিছু কথা আমরা বলে থাকি যে ক্রিয়া ছাড়াও বাক্য গঠিত হয়। ইনি আমার ভাই, তাহলে এখানে কোনো ক্রিয়া নাই। প্রচণ্ড গরম, কোনো ক্রিয়া নেই। বাবা কেমন, এখানে কোনো ক্রিয়াপদ। তাহলে আমরা বলতে পারি যে পদ দ্বারা কোনো কিছু করা হয় তাকে ক্রিয়াপদ বলে, সহজ কথা। যেমন আমি বই পড়ি, কৃষক লাঙ্গল চাষ করে, তাহলে আমি বই পড়ি একটা বাক্য, পড়ি হলো ক্রিয়া, ক্রিয়া দ্বারা একটা ভাব প্রকাশ করা হয়েছে। কৃষক লাঙ্গল চাষ করে, করে ক্রিয়াপদ, ক্রিয়াপদ দ্বারা ভাবটা প্রকাশ করেছে। তাহলে আমরা বলতে পারি যে পদ দ্বারা কোনো কাজের ভাব বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। মেয়েটি গান করে, এই যে 3টা উদাহরণ আমরা দিয়েছি, 3টে বাক্য। আমি বই পড়ি, পড়ি হলো ক্রিয়া। কৃষক লাঙ্গল চাষ করে, চাষ করা হলো ক্রিয়াপদ। মেয়েটি গান করে, গান করা হলো ক্রিয়াপদ। অর্থাৎ করে ক্রিয়াপদ, করে ক্রিয়াপদ, পড়ি ক্রিয়াপদ, 3 বাক্যে 3টেই ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদ দ্বারা কোনো কাজের ভাব বোঝাচ্ছে তাকে বলা হয় ক্রিয়াপদ। অথবা যে পদ দ্বারা বাক্য সম্পাদিত হয় বা সম্পাদন করে তাকে বলা হয় ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ 2 প্রকার আমরা বলতে পারি। ভাব অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার। 1 নাম্বার সমাপিকে ক্রিয়া, 2 নাম্বার অসমাপিকে ক্রিয়া। ভাব অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার। প্রকার যথা ক্রিয়া 2 নাম্বার সমাপিকে ক্রিয়া 1 নাম্বার, 2 নাম্বার হলো অসমাপিকে ক্রিয়া। তাহলে ভাব অনুযায়ী ক্রিয়াপদ 2 প্রকার, 2 প্রকার। একটা হলো সমাপিকে ক্রিয়া, 2 নাম্বার হলো অসমাপিকে ক্রিয়া। তাহলে সমাপিকে ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকে ক্রিয়া। যেমন একটা সার্থক বাক্যই সমাপিকে ক্রিয়া, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না। তাহলে আমরা বলতে পারি, যেমন সে নাচে, তাহলে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্ত হয় তাকে বলা হয় সমাপিকা। অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য হলো সমাপিকা ক্রিয়া, অপরিপূর্ণ বাক্যই কিন্তু অসমাপিকা। তাহলে সে নাচে, এখানে একটা ক্লিয়ার বাক্য, পরিপূর্ণ বাক্য, এটাই হলো সমাপিকা করে। ছাত্রটি বই পড়ে, তাহলে এটা ক্লিয়ার বাক্য,
সে কলেজে যায়, যায়, তাহলে একে বলা হয় সমাপিক ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যে সমাপ্ত হয় তাকে বলা হয় সমাস। সে নাচে, কমপ্লিট বাক্য। ছাত্রটি বই পড়ে, কমপ্লিট বাক্য। সে কলেজে যায়, একটা সার্থক বাক্য, একেই বলা হয় সমাপিক ক্রিয়া। অসমাপিক ক্রিয়া, অসমাপিক ক্রিয়া হলো যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করা যাবে না, অর্থাৎ যে ক্রিয়াপদের অভাবে বাক্য অসম্পূর্ণ থাকবে, অথবা যে পদ দ্বারা বাক্য অসম্পূর্ণ থাকে, অথবা যে বাক্যে ক্রিয়াপদের অভাবে ভাবটা সঠিকভাবে প্রকাশ করা যাবে না এবং আরো কিছু আশা থাকবে যে কিছু বলতে হবে, বলার পরে কমপ্লিট বাক্য হবে, তাকে বলা হয় সমাপিক ক্রিয়া। ইনকমপ্লিট বাক্যকে বলা হয় অসমাপিক ক্রিয়া। অথবা যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ না করে আরো কিছু বলার জন্য আকাঙ্ক্ষা থাকে, তাকে বলা হয় অসমাপিক ক্রিয়া। অর্থাৎ আমরা সহজে বলতে পারি অসম্পূর্ণ বাক্যই অসমাপিক ক্রিয়া, সম্পূর্ণ বাক্যই হলো সমাপিক ক্রিয়া। তাহলে আমরা উদাহরণ দিতে পারি। তাহলে সমাপিক ক্রিয়া তোমরা বুঝেছো, যে ক্রিয়াপদে বাক্যের অর্থ পরিপূর্ণতা দান করে, বাক্যকে সার্থকভাবে প্রকাশ করে, তাকে বলা হয় সমাপিক ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করবে না, অর্থাৎ ক্রিয়াপদের অভাবে বাক্য সার্থকভাবে প্রকাশ করবে না, তাকে বলা হয় অসমাপিক ক্রিয়া। যেমন আমি বাড়িতে গিয়ে, আমি বাড়িতে গিয়ে, তাহলে এটা ইনকমপ্লিট বাক্য। আমি বাড়িতে গিয়ে, আমরা বলছি যে পদ দ্বারা বাক্য অর্থ বা বাক্য অসম্পূর্ণ থাকবে, তাকে বলা হয় অসমাপিক ক্রিয়া। আমি বাড়িতে গিয়ে, তাহলে আরো কোনো কথা আছে, আরো ইচ্ছে আছে, এটাই অসমাপিক ক্রিয়া। সে ভাত খেয়ে, বাবা আমাকে বলে, তাহলে এই যে অসম্পূর্ণ, আমরা তিনটে উদাহরণ দিলাম অসম্পূর্ণ বাক্য। আমি বাড়িতে গিয়ে, ক্লিয়ার হচ্ছে না, অসম্পূর্ণতা প্রকাশ। তাহলে আমি বাড়িতে গিয়ে, এটা অসম্পূর্ণ বাক্য। তাহলে আমার একটা বাক্যটাকে সম্পূর্ণতা, আমি বাড়িতে গিয়ে কাজ করব, তাহলে তাকে বলা হয় সমাপিক ক্রিয়া। আর এই অসম্পূর্ণ আছে বিধায় একে বলা অসমাপিক ক্রিয়া। সে ভাত খেয়ে পড়তে বসবে, তাহলে একে বলা হয় সমাপিক ক্রিয়া। বাবা আমাকে বলেন, এই বাক্য অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করতে হলে বা সম্পূর্ণতা দান করতে, বাবা আমাকে বলেন, বাবা আমাকে বলে কাজ করতে, বা বাবা আমাকে বলে ঘটনাটি শুনতে। তাহলে এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে আমরা বলবো অসমাপিক ক্রিয়া। তাহলে এই দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না, আরো কিছু জানার ইচ্ছা থাকে, আরো কিছু বলার ইচ্ছা থাকে, একেই বলা হয় অসমাপিক ক্রিয়া। তাহলে আমরা ভাবুন যে ক্রিয়াপদ দুই প্রকার, এক নাম্বার হলো সমাপিক ক্রিয়া, আর এক নাম্বার হলো অসমাপিক ক্রিয়া। এক নাম্বার যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিপূর্ণতা দান করে, তাকে বলা হয় সমাপিক। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থকে পরিপূর্ণতা দান করবে না, অথবা ক্রিয়াপদের অভাবে বাক্য অসম্পূর্ণ থাকবে, তাকে বলা হয় অসমাপিক ক্রিয়া। তাহলে কর্ম অনুসারে ক্রিয়াপদ তিন প্রকার কর্ম অনুসারে। তাহলে এটুকু হলো তো সমাপিক আর অসমাপিক ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি কর্ম অনুসারে ক্রিয়াপদ তিন প্রকার। তাহলে আমরা শখের সাহায্য একটু দেখাতে পারি ক্রিয়া। এক নাম্বার সমাপিকা,
তাহলে আমরা ছকের সাহায্যে নিচে ছকের সাহায্যে ছকের সাহায্য ক্রিয়ার শ্রেণী ছকের সাহায্যে ক্রিয়ার শ্রেণী। তাহলে ক্রিয়া দুই প্রকার, সমাপিক অসমাপিক ক্রিয়া। কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার। কর্ম, এটাও আমরা কিন্তু ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করি আগে, তারপরে ব্যাখ্যা দেই। কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার। কর্ম অনুসারে ক্রিয়া দুই প্রকার, তিন প্রকার। কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার, যথা এক নাম্বার হলো সকর্মক ক্রিয়া, দুই নাম্বার অকর্মক ক্রিয়া, তিন নাম্বার দ্বিকর্মক ক্রিয়া। তাহলে কর্ম অনুসারে ক্রিয়া তিন প্রকার। সকর্মক ক্রিয়া বলতে আমরা কি বুঝি? সকর্মক ক্রিয়া বলতে আমরা এটাই বুঝে থাকি যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন মেয়েটি ফুল তোলে, ফুল, তাহলে মেয়েটি কর্তা, ফুল কর্ম, তোলা ক্রিয়া। তাহলে তোলার কাজটা, এই যে মেয়েটি ফুল তোলে, কি তোলে? ফুল তোলে, তাহলে ফুল হলো কর্ম। তাহলে একে বলা হয় কর্ম। যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকবে, তোলে হলো ক্রিয়া, কর্ম হলো ফুল, একে বলা হয় সকর্মক ক্রিয়া। আমি কথা বলি, বলি হলো ক্রিয়া, কথা হলো কর্ম, একে বলা হয় সকর্মক ক্রিয়া। তারা চিৎকার করে, তাহলে ফুল, প্রথম বাক্যটি ফুল হলো কর্ম, একে বলা হয় সকর্মক। দ্বিতীয় বাক্যটি কথা হলো কর্ম, একে বলা হয় সকর্মক। তারা চিৎকার করে, তৃতীয় বাক্যটি চিৎকার, চিৎকার হলো কর্ম, একে বলা হয় সকর্মক ক্রিয়া। কর্ম হলো ক্রিয়া, কাজ হলো কর্ম, একে বলা হয় সকর্মক ক্রিয়া। তাহলে গেল। তাহলে এইটা বাদ দেওয়ার পরে যেটা থাকে তাকে বলা হয় অকর্ম। কর্মটা বাদ দিলে যা থাকবে তাকে বলা হয় অকর্ম। তাহলে আমরা অকর্মক ক্রিয়া বলতে কি বুঝি? যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে, সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্ম। মেয়েটি ফুল তোলে, আমি কথা বলি, তারা চিৎকার করে, আমরা কাজ করি, ইত্যাদি। অকর্মক ক্রিয়া, তাহলে যে বাক্যে ক্রিয়ার কর্ম নেই তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। যেমন মেয়েটি তোলে,
ওই বাক্যটা ওই যে কয়টা আমরা উদাহরণ দিয়েছি ওই উদাহরণগুলো কর্মটা বাদ দিলে যা থাকবে সেটি হলো অকর্মক্রিয়া। মেয়েটি তোলে, তাহলে মেয়েটি তোলে, এখানে কর্ম নেই, একে বলা হয় সে করে, করে কর্ম নেই। আমি লিখি, এখানে কর্ম নেই, একে বলা হয় অকর্মক্রিয়া। বলে কর্ম নেই, একে বলা হয় অকর্মক্রিয়া। তারপরে বিকর্মক্রিয়া। কিছু কিছু কথা আমরা বলে থাকি, কিছু কিছু কথা বলে থাকি, সেই কথাগুলোর মধ্যে বা বাক্যের মধ্যে দুটো কর্ম থাকে, তাকে বলা হয় বিকর্মক্রিয়া। তাহলে আমরা বলতে পারি বিকর্মক্রিয়া যে বাক্যে দুটি কর্ম থাকে, যে বাক্যে দুটি কর্ম থাকে তাকে বিকর্মক্রিয়া বলে। যেমন আমি কিন্তু সংজ্ঞাগুলো লিখতেছি না, মৌখিকভাবে বলার চেষ্টা করছি, এজন্য সময়ের দিক লক্ষ্য রেখে, সময় স্বল্পতার কারণে। বিকর্মক্রিয়া, তাহলে যে বাক্যে ক্রিয়ার দুটি কর্ম থাকবে তাকে বিকর্মক্রিয়া বলে। যেমন আমি তাকে বই পড়াই, আমি তাকে বই পড়াই, তাহলে এখানে আমি কর্তা, তাকে কর্ম, বই পড়াই, কি পড়াই, বই পড়াই, কাকে পড়াই, তাকে পড়াই। কি দিয়ে প্রশ্ন করলে কর্মকার কি, কাকে, কার, কাহার, কাহাতে, কিসে, এসব দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে দুটো কর্ম আছে, এই জন্য প্রথম কর্মটা প্রাণীবাচক, দ্বিতীয় কর্মটা অপ্রাণীবাচক। তাহলে প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ, অপ্রাণীবাচক কর্মকে বলা হয় বস্তুবাচক কর্ম। তাহলে দুটো কর্মের একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। মুখ্য কর্ম হলো যাকে বলা হয় অপ্রাণীবাচক, আর গৌণ কর্ম হলো প্রাণীবাচক। ছেলেটি মেয়েটিকে একটি উপহার দেয়, তাহলে ছেলেটি মেয়েটিকে একটি উপহার দেয়, তাহলে ছেলেটি কর্তা, মেয়েটি একটা কর্ম, উপহার একটি কর্ম। আরেকটা কথা আমার জানানো দরকার যে এখানে প্রাণীবাচক যে কর্মটি, সেই প্রাণীবাচক কর্মটিকে সর্বদাই দ্বিতীয় বিভক্তির চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, আর অপ্রাণীবাচক কর্মে সর্বদাই শূন্য বিভক্তি ব্যবহার করা হয়ে থাকে। ছেলেটি মেয়েটিকে একটি উপহার দেয়, তাহলে এখানে দুটি কর্ম আছে, একটা হলো ছেলেটি, মেয়েটি, আর একটা হলো উপহার। কাকে দেয়, কি দেয়, উপহার দেয়। তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে, এই আমাকে প্রাণীবাচক, কে বিভক্তি থাকবে, যে মেয়েকে কে বিভক্তি, তাকে কে বিভক্তি, কথা শূন্য বিভক্তি, দুটো কর্ম আছে, একটা হলো দ্বিতীয় বিভক্তি চিহ্ন আর একটা হলো শূন্য বিভক্তি চিহ্ন। তাহলে একটু বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা বলবো প্রাণীবাচক যে কর্মটি, এইটা হলো গৌণ কর্ম, আর অপ্রাণীবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। গৌণ বানান মূর্ধন্য ব্যবহার করার চেষ্টা করো, কতগুলো শব্দে মূর্ধন্য হয়, গৌণতার মধ্যে একটি, এই জন্য মূর্ধন্য আমরা ব্যবহার করার চেষ্টা করলাম। আরেকটা জিনিস তোমাদের আমি বলছি, প্রাণীবাচক কথাটা বলছি আর অপ্রাণীবাচক কথার সমাসবদ্ধ। প্রাণী বানান তো প্রাণী বানান তো এই যে মূর্ধন্য দীর্ঘইকার, মূর্ধন্য দীর্ঘ, প্রাণীবাচক যখন সমাসবদ্ধ পদ হবে তখন কিন্তু সেই প্রাণী দীর্ঘইকার থাকবে না, হ্রস্বইকার হয়ে যাবে অপ্রাণীবাচক। এই যে অপ্রাণীবাচক, এটা হলো সমাসবদ্ধ পদ, এই জন্যে দীর্ঘইকারের স্থানে হ্রস্বইকার হয়ে গেল, এই যে প্রাণীবাচক। এই যে দেখেছো,
এই হলো পার্থক্য। বানানগুলো খেয়াল করার চেষ্টা করো। বাংলায় সবচেয়ে বড় সমস্যা একটা, যতগুলো সমস্যা আছে তার মধ্যে অন্যতম সমস্যা হলো বানান সমস্যা। এই জন্য বাংলা ব্যাকরণের, বাংলা ভাষায় নিয়ম জানা একান্ত আবশ্যক। তারপরে শকের সাহায্যে আমরা বলতে পারি, নিচে শকের সাহায্যে 3 প্রকার। শকের সাহায্যে, নিচে শকের সাহায্য ক্রিয়া। তিন প্রকার। ক্রিয়া, মূল হলো ক্রিয়া। 1 নম্বর সকর্মক ক্রিয়া, 2 নম্বর অকর্মক ক্রিয়া, 3 নম্বর দ্বিকর্মক ক্রিয়া। তিনটে গেল আমাদের, এটা গেল। এখন আমরা আলোচনা করব আরো কতগুলো ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদের অন্তর্ভুক্ত সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। যেমন যৌগিক ক্রিয়া আছে। যৌগিক ক্রিয়া, যোগ শব্দ, যোগ শ্রীক প্রত্যয় হয়ে যৌগিক হয় শব্দ। যোগ মানে দুটো বাক্যের দুটো অংশের সাথে যোগ বুঝাবে। সেটা কি অংশ থাকবে? বাক্যে একটা সমাপিকের অংশ থাকবে, একটা অসমাপিকের অংশ থাকবে। সমাপিকা ও অসমাপিকা মিলে যে বাক্য গঠিত হবে তাকেই বলা হয় যৌগিক ক্রিয়া। অথবা সমাপিকা অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা একটা বাক্য গঠিত হয়ে সেই বাক্য যদি সম্প্রসারিত ভাব প্রকাশ করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। তাহলে তোমরা লিখতে পারো, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া মিলে বাক্য গঠিত হয়ে যদি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তাকে যৌগিক ক্রিয়া বলে। বুঝতে তো সমস্যা হচ্ছে না? তাহলে দুটি অংশ থাকবে, একটা সমাপিকা ক্রিয়ার অংশ আর একটা হলো অসমাপিকা ক্রিয়ার অংশ। সমাপিকা ক্রিয়া আর অসমাপিক ক্রিয়া মিলে আমরা একটা বাক্য করব। যেমন আমি তাকে দেখতে গেলাম। আমি তাকে দেখতে গেলাম। তাহলে এই যে একটা বাক্য, এখানে দেখো দুটো অংশ আছে। আমি তাকে দেখতে, এটা হলো অসমাপিক ক্রিয়ার অংশ, গেলাম এটা হলো সমাপিকা ক্রিয়ার অংশ। তাহলে আমি তাকে দেখতে গেলাম অসমাপিক ক্রিয়ার অংশ আর সমাপিক ক্রিয়া, এই দুটা ক্রিয়াপদ বাক্যে ব্যবহৃত হয়ে যখন একটা ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া। যৌগিক মানে যোগ, কিসের যোগ? সমাপিক অসমাপিক ক্রিয়ার যোগ। এই দুটো ক্রিয়া মিলে যখন একটা বাক্য গঠিত হবে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। আমি তাকে দেখতে গেলাম, ঘটনাটি শুনে রেখো। তাহলে ঘটনাটি শুনে রেখো, এখানে দুটি অংশ, শুনে একটা অংশ আর রেখো একটা অংশ। শুনে অসমাপিক ক্রিয়া, রেখো সমাপিক ক্রিয়া। সাইরেনটি বেজে উঠলো। সাইরেনটি বেজে উঠলো, তাহলে বেজে একটা অসমাপিক ক্রিয়ার অংশ আর উঠলো সমাপিক ক্রিয়ার অংশ। তাকে যেতে দেখলাম, যেতে অসমাপিক ক্রিয়ার অংশ, দেখলাম হলো সমাপিক ক্রিয়ার অংশ। তাহলে কি সমস্যা হচ্ছে না? তো সমস্যা তো না হওয়ারই কথা। মোটামুটি বলার চেষ্টা করেছি, তোমরা একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করো, তা দু উপকার পাবে। এই বিষয়টা 9
8 ক্লাস, 10 ক্লাস এবং একাদশ দ্বাদশ ক্লাসের জন্য বিশেষ উপযোগী। সব ক্লাসের জন্য উপযোগী, তার মধ্যে এই কয়টা শ্রেণীর জন্য বিশেষভাবে উপযোগী। তাহলে আমাদের যৌগিক ক্রিয়া গেল। এখন আমরা প্রযোজক ক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রযোজক ক্রিয়ার অপর নাম হলো নিযন্ত ক্রিয়া। নিযন্ত ক্রিয়া, প্রযোজক ক্রিয়ার অপর নাম হলো নিযন্ত ক্রিয়া। কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করালে তার যে ক্রিয়া তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন এখানে দুটো বাক্য থাকবে, দুটো কর্তা থাকবে। প্রযোজক ক্রিয়ার বাক্যে দুটো কর্তা থাকবে, দুটো কর্তার মধ্যে একটা প্রযোজক কর্তা আর একটা হলো প্রযোজ্য কর্তা। যার নির্দেশে করা হয় সে হলো প্রযোজক কর্তা, যাকে দিয়ে করানো হবে সেটা হলো প্রযোজ্য কর্তা, তার যে ক্রিয়া তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। কোনো কাজ নিজে, তাহলে লিখতে পারো কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করালে, কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করালে তার যে ক্রিয়া তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া বলে। তাহলে ওই বাক্যটার প্রযোজক ক্রিয়ার দুটো বাক্য, দুটো শব্দ থাকবে। সেই দুটো শব্দ অর্থাৎ দুটো কর্তা থাকবে। একটা হলো প্রযোজক কর্তা, যার নির্দেশ, ধরো আমি তোমাদেরকে পড়াই, আমি হলো প্রযোজক কর্তা, আর তোমাদেরকে, এটা হলো ওটাও কর্তা, ওটা হলো প্রযোজ্য কর্তা, প্রযোজ্য। আমি তোমাদেরকে পড়াই, তাহলে প্রযোজক ক্রিয়া আমরা বলতে কোনো কাজ নিজে না করে অপরকে দিয়ে করালে যে করায় সে হলো প্রযোজক কর্তা, যাকে দিয়ে করানো হয় সে হলো প্রযোজ্য কর্তা। যেমন আমি তোমাকে পড়াই, তাহলে এই যে একটা কর্তা, এই যে একটা কর্তা। মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে, তাহলে মা একটা কর্তা, শিশুকে একটা কর্তা। তাহলে শিশুকে দ্বারা কাজ দেখানো, কাজ সমাধান হচ্ছে দুটো কর্তা থাকবে। মা শিশুকে চাঁদ দেখায়, এই যে দুটো কর্তা আছে, মা কর্তা আর শিশু কর্তা। আমি তোমাদের পড়াই, আমি একটা, তোমাদের একটা কর্তা। বাবা ছেলেকে উপদেশ দেন, বাবা ছেলেকে, তাহলে এখানে দুটো কর্তা, একটা বাবা আর ছেলেকে একটা কর্তা, উপদেশ দেন কর্ম। তাহলে বাবা ছেলেকে উপদেশ দেন, গুরু শিষ্যকে পরামর্শ দেন। তাহলে গুরু একটা, শিষ্যকে একটা। কিন্তু এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করার চেষ্টা করেছি, প্রথম যে কর্তা, প্রযোজক কর্তা সর্বদা শূন্য বিভক্তি হবে, আর প্রযোজ্য কর্তায় সর্বদা দ্বিতীয় বিভক্তি। যেমন আমি, এখানে কোনো বিভক্তি চিহ্ন নাই, শূন্য বিভক্তি হলো। তোমাদেরকে, এখানে দ্বিতীয় বিভক্তি চিহ্ন আছে। তারপরে মা শূন্য বিভক্তি, শিশুকে শূন্য দ্বিতীয় বিভক্তি, বাবা শূন্য বিভক্তি, ছেলেকে দ্বিতীয় বিভক্তি, গুরু শিষ্যকে, গুরু শূন্য বিভক্তি, শিষ্যকে দ্বিতীয় বিভক্তি। তাহলে মনে থাকবে তো তোমাদের? কারণ প্রযোজক কর্তাতে সর্বদাই শূন্য বিভক্তি হবে, প্রযোজ্য কর্তাতে সর্বদাই দ্বিতীয় বিভক্তি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আরেকটি কথা আমার বলার দরকার, আমরা জানি কে দিয়ে প্রশ্ন করলে, কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয়, কি কাকে এসব দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। এমনি যদি বলা হয়, যখন আমরা কারক নির্ণয় করার চেষ্টা করবো, কারকেও কিন্তু সেখানে দেখা যাবে প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, এরকম কিছু কথাবার্তা আছে। এমনি যদি নর্মালি যদি কথা বলা যে গুরু শিষ্যকে পরামর্শ, তখন তো আমাদের নিয়ম আছে, কে কারা দিয়ে প্রশ্ন করলে কর্তা, তাহলে গুরু হলো কর্তা শূন্য বিভক্তি, শিষ্যকে কর্মে দ্বিতীয় বিভক্তি চিহ্ন ব্যবহার করা উচিত। কিন্তু এখানে বৈয়াকরণ যারা লিখেছেন, ব্যাকরণবিদেরা যারা লিখেছেন, তারা কিন্তু কর্মকে এখানে
কর্তা হিসেবে অথবা প্রযোজ্য কর্তা হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন বিদায় সেই আলোকেই আমিও কিন্তু বলার চেষ্টা করেছি, কারণ এই বাক্যগুলোতে দুটো কর্তা আমরা লক্ষ্য করে থাকি, একটা প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তায় সর্বদা শূন্য বিভক্তি আর প্রযোজ্য কর্তায় সর্বদা দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে। ঠিক আছে তো? তাহলে গেল আমাদের প্রযোজক, গেল যৌগিক, গেল সমধাতুজ। কর্ম বা ধাত্বাত্মক কর্ম। সমধাতুজ বা ধাত্বার্থক, ধাত্বার্থক কর্ম। তাহলে সমধাতুজ আর ধাত্বার্থক বলতে আমরা কি বুঝি? ধাতুর মূল এবং কর্মপদের মূল যদি এক হয় তাকে বলা হয় সমধাতুজ বা ধাত্বার্থক কর্ম। ধাতু মূল অর্থাৎ ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। ক্রিয়ার মূল এবং কর্মের মূল যদি এক হয় তখন তাকে বলা হয় ধাত্বার্থক বা সমধাতুজ কর্ম। যেমন আমরা উদাহরণ দেই, আর কাটতে হবে না, আর মায়া কাদা কাটতে হবে না, আর মায়া কান্না। এখানে দেখো কান্না এটা কর্ম আর কাঁদতে ক্রিয়াপদ। একে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, কাঁদতে আর কান্না, কান যোগ না কাঁদ যোগ না, তাহলে এর মূল হলো, কর্মের মূল হলো কাঁদ আর ক্রিয়াপদের মূল হলো কাঁদ। তাহলে আমরা বললাম যে কর্মের এবং ক্রিয়ার মূল একই হলে তাকে বলা হয় এই যে কাঁদ যোগতে, কাঁদ যোগ না কান্না, এই যে কান্না, এই যে কাঁদতে, দেখেছো? তাহলে কান্নার মূল, কান্না হলো কর্ম এ বাক্যে, আর কাঁদতে হলো ক্রিয়া। কর্মের মূল এবং ক্রিয়ার মূল একই হলে তাকে বলা হয় সমধাতুজ কর্ম বা ধাত্বার্থক কর্ম। এমন দৌড় দৌড়িও না, এমন দৌড় দৌড়ানো উচিত নয়। তাহলে দৌড়কে আমরা যদি বিশ্লেষণ করি, দৌড় যোগ অপ্রত্যয়, দৌড়ানো, দৌড় যোগ আনো। তাহলে দেখেছো তোমরা যে দৌড় এখানে ক্রিয়াপদ একটা কর্ম কাজ। তাহলে দৌড় যোগ অপ্রত্যয় দৌড়, আর দৌড় যোগ আনো প্রত্যয় দৌড়ানো। তাহলে আমাদের কথা হলো কর্মের মূল এবং ক্রিয়ার মূল এক বিধায় একে বলা হয় সমধাতুজ কর্ম বা ধাত্বার্থক কর্ম। তাহলে নিশ্চয়ই বুঝো। তাহলে আমরা বলতে পারি যে বাক্যই আমরা বলি না কেন, কর্মের মূল এবং ক্রিয়ার মূল যদি এক হয় তাকে বলা হয় সমধাতুজ কর্ম। এমন হাসা হাসতে নেই, হাসতে নেই, এমন হাসা হাসতে নেই, তাহলে ইত্যাদি। তাহলে সমধাতুজ তোমরা তো নিশ্চয়ই বুঝেছো, ধাত্বার্থক বা সমধাতুজ। তাহলে মিশ্র ক্রিয়া আমরা বলতে পারি, মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া কাকে বলা হয়? বিশেষ্য পদের পরে যদি কর, যা, খা, পা, দে, ছাড়, কাট ইত্যাদি
ধাতু যোগে গঠিত যে ক্রিয়াপদ তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি বিশেষ্য ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, খা, যা, ধা, মার, কাট, ছাড় ইত্যাদি যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া। তাহলে বিশেষ্য তো আমরা জানি কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, বিশেষণ তো বলি দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বুঝে তাকে বলা বিশেষণ। আর ধনাত্মক অব্যয় কাকে বলা হয়? ধনাত্মক বলে কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয় কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক অব্যয় বলে। ধনাত্মক অব্যয় আবার ধনাত্মক দ্বিত্ব তো বাংলা ব্যাকরণে তো আমরা লক্ষ্যই করে থাকি। তাহলে আমরা বলতে পারি, লেখো তোমরা, বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, খা, পা, যা। কর, দে, খা, পা, ছাড়, মার, বই, তাহলে কর, দে, খা, পা, যা, ছাড়, মার। তাহলে বলতে পারি কর। আবার একটু খেয়াল করার চেষ্টা কর, কর হসন্ত ব্যাপার, কর আর নতুবা ধাতু হয় না। ধাতু কর, দে, খা, পা, যা, ছাড়, মার, ছুট, ছুট ইত্যাদি ইত্যাদি ধাতু যুক্ত হয়ে ছুট ইত্যাদি যুক্ত হয়ে যে বাক্য গঠিত হয়, যে শব্দগুলো গঠিত হয়, তাহলে কর, দে, খা, পা, ছা, মার, ছুট ইত্যাদি ইত্যাদি এগুলো তো ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে যখন কোনো কিছু তৈরি করে, বাক্য তৈরি করে বা শব্দ তৈরি করে তাকে বলা হয় মিশ্র। তাহলে আমরা বলতে পারি বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর, দে, খা, পা, যা, ছা, মার, ছুট ইত্যাদি ধাতুর সাথে যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে মিশ্র ক্রিয়া বলে। বিশেষের পরে উদাহরণ দিই, যেমন মানে এগুলো বিশেষের পরে যোগ হবে, বিশেষ্য পদের পরে এইগুলো যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হবে তাকে মিশ্র ক্রিয়া বলে। বিশেষ্যর পরে আমি তাজমহল দর্শন করলাম, এই যে কর্তান্তের সাথে লাম প্রত্যয় যোগ হয়ে গেল করলাম। তুমি বঙ্গবন্ধুর সমাধি, তুমি বঙ্গবন্ধুর সমাধি দর্শন করেছো। তাহলে বিশেষ পদে বঙ্গবন্ধু সমাধি দর্শন করেছো, দর্শন হলো ক্রিয়াপদ, তার সাথে কর ধাতুর সাথে সে প্রত্যয় যোগ হলো হলাম। আমি তাজমহল বিশেষ্য পদ, দর্শন বিশেষ্য পদ, এখানে বঙ্গবন্ধু বিশেষ্য পদ, সমাধি বিশেষ্য পদ, দর্শন বিশেষ্য পদ, তার সাথে কর ধাতু যোগ হয়ে হলো করছে। তাহলে এই জন্য বলছি বিশেষ্যের পরে আমি তাজমহল দর্শন করলাম, কর ধাতুর সাথে লাম প্রত্যয় যোগ হয়ে হলো মিশ্র ক্রিয়া। কর যোগ সে প্রত্যয় ক্রিয়া ধাতু যুক্ত তার সাথে নাম হলো করছে। তাহলে আমরা বলতে পারি কর যোগ সে, কর যোগ লাম বিশেষ্য পদের পরে। এখন বিশেষণ এর পরে তাহলে আমরা বলেছি বিশেষণ ধনাত্মক অব্যয়ের সঙ্গে বিশেষণ ধনাত্মক বিশেষণের পরে
তাকে দেখে খুশি হলাম। তাকে দেখে খুশি খুশি হলাম। তাহলে বিশেষণ পদের পরে খুশি বিশেষণ পদ হওয়ার সাথে লাম প্রত্যয় যোগ হলো হলাম বিশেষণের পরে। তোমরা আমাকে দেখে তোমরা আমাকে চিনে প্রীত হলেন। হলেন, তাহলে প্রীত হলো বিশেষণ পদ, হদ যোগ লেন ক্রিয়া বিভক্তি। বিভক্তি তো দুই প্রকার, এটা হলো শব্দ বিভক্তি, এটা হলো ধাতু বিভক্তি। ক্রিয়ার সাথে কোনো বিভক্তি যোগ হলে তাই ক্রিয়া বিভক্তি, শব্দের সাথে কোনো বিভক্তি যোগ হলে তাকে বলা হয় শব্দ বিভক্তি বলে। ধন্যাত্মক অব্যয়ের পরে ধন্যাত্মক বানানটা দেখো, ধন্যাত্মক অব্যয়ের পরে বানান দেখো, ধয় বলা নয় বলা আকার তয় বলা ধন্যাত্মক অব্যয়ের পরে। ধন্যাত্মক অব্যয়ের পরে ব্যথায় মাথা টন টন করছে। ব্যথায় মাথা, ব্যথা মাথায় টন টন করছে, তাহলে কর তার সাথে সে টন টন, একে বলা ধন্যাত্মক। ঝন ঝন টন টন কন কন ছল ছল টাপুস টুপুস কুহু কাহা কুহু কুহু কাহা কাহা, এগুলো হলো ধন্যাত্মক অব্যয়। সেই ধন্যাত্মক হবে টন টন হলো ধন্যাত্মক। ওই যে কর যোগ সে, কর ধাতুর সাথে সে প্রত্যয় যোগ হয়ে হলো করছে, বা ক্রিয়া বিভক্তি সে যোগ হয়ে করছে। বৃষ্টি রিমঝিম, রিমঝিম করে বৃষ্টি পড়ছে। রিমঝিম করে বৃষ্টি পড়ছে, পর ধাতুর সাথে সে ক্রিয়া বিভক্তি যোগ হয়ে পড়ছে। তাহলে এই যে ধন্যাত্মক রিমঝিমে ধন্যাত্মক, টন টন ধন্যাত্মক, তারপরে ধাতু হলো পর ধাতুর সাথে সে প্রত্যয় যোগ করে বা সে ক্রিয়া বিভক্তি যোগ করে হলো পড়ছে। মিশ্র ক্রিয়া চলে গেল। এখন আমরা নাম ধাতু, এইটা হলে মোটামুটি ভাবে ক্রিয়াপদটা হয় নাম ধাতু। নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া, নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। তাহলে নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়াপদ বলতে আমরা কি বুঝাবো? আমরা বলতে পারি বিশেষ্য বিশেষণ ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়াপদ। বিশেষের সাথে আপ্রত্যয় যোগাবে, বিশেষণের সাথে আপ্রত্যয় যোগাবে, ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যোগাবে। তাহলে আরেকবার বলি, বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে নাম ধাতু বা নাম ধাতুর ক্রিয়াপদ বলে। তাহলে বিশেষ্য তো আমরা তো আগেই বলেছি, বিশেষ্য কোনো কিছুর নামকে বিশেষ্য পদের সাথে আপ্রত্যয় যোগে, যেমন বিশেষ্য পদের সাথে আপ্রত্যয় যোগে, বিশেষ্য পদের সাথে আপ্রত্যয় যোগে। তাহলে আমরা একটা বিশেষ্য শব্দ নেই, বেত একটা বিশেষ্য পদ, তার সাথে আপ্রত্যয় যোগ দিলে কি হয়? বেতা। তাহলে বাক্য আকারে যদি আমরা ব্যবহার করি তাহলে বেতা
ক্রিয়া হয়ে যায়। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে। তাহলে বেদ যোগা বেতা, তাহলে এইটা বিশেষ্য পদ হয়ে বেতাচ্ছে। বেদ যোগা বেদ হলো বিশেষ্য পদ, তার সাথে অপ্রত্যয় বেতা, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে। হাত যোগা বিশেষ্য পদ, তার সাথে অপ্রত্যয় যোগ দাও, হাতা, ছেলেটি পিটার পকেট হাতাচ্ছে। হাতাচ্ছে, তাহলে ছেলেটি পিটার পকেট হারাচ্ছে। পকেট তো খালি খালি হাতায় না, প্রয়োজন তার প্রয়োজন জন্যেই, দুটো পয়সা পাওয়ার জন্যেই সে কিন্তু পিটার পকেট হাতাচ্ছে। তাহলে বেদ বিশেষ তার অপ্রত্যয় বেতা হয়ে গেল বাক্যকার। আমরা উদাহরণ, শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে, হাত যোগা বিশেষ তার সাথে অপ্রত্যয় যোগে হাতাচ্ছে। ছেলেটি পিতার পকেট বা বাবার পকেট হাতাচ্ছে। তারপরে বিশেষণ, বিশেষণ যোগে অপ্রত্যয়, বিশেষণে অপ্রত্যয় যোগে। যেমন বাঁকা, বাঁকা বিশেষণ বাঘ যোগা বাঁকা, বাঘ যোগা বাঁকা। মেয়েটি ছুরিটি বাঁকাচ্ছে। মেয়েটি ছুরিটি বাঁকাচ্ছে। তাহলে বাঁকা বিশেষণ পদ, সেই বাঁকা বিশেষণ বাক্যকারে ব্যবহার করলাম, তখন তাকে আমরা বললাম মেয়েটি ছুরিটি বাঁকাচ্ছে, ছুরিটি বা ছুরি বাঁকাচ্ছে ইত্যাদি, যাই আমরা বলি কেন কেন। তারপরে ধর্মাত্মক অব্যয় যোগে, ধর্মাত্মক অব্যয় যোগে ফোস ফোস। আগে আমি বলেছি যে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় ধর্মাত্মক। ফোসফোর যোগা যোগ আ সমান সমান ফোসফোসা। ফসা, সাপটি ফোসফোসাচ্ছে। যেমন সাপটি সাপটি ফোসফোসাচ্ছে। ছন যোগা ছনছনা, বাতাস ছনছনাচ্ছে, বাতাস ছনছনা বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের ছনছনা শব্দ।
ইত্যাদি। তাহলে ছল ছল যদি আমরা বলি ছল ছল জগা, ছল ছলা, জল ছল ছলাচ্ছে, তাহলে আজ এ পর্যন্তই। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।